আমার সাথে না বসার বাহানা করে লাভ নেই। বাকি জীবনটা আমার পাশে বসেই কাটাতে হবে। সো রাইট নাও। বসবো না আপনার সাথে। বোবার মুখে কথা ফুটেছে। কোলে তুলে নিয়ে যেতে হবে দেখছি। রোজা এক ঝটকায় ওর হাতটা ছেড়ে অপ্রস্তুত হয়ে বলল। আমার হাত পা ঠিক আছে, আমি নিজেই বসতে পারি। বলেই আদৃশের ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে পড়ল, যথাসম্ভব দূরত্ব বজায় রেখে। আদৃশ যখন এটা দেখলো, রাগে ওর চোয়াল শক্ত করে ফেলল। এটা দরজার সাথে এমনভাবে এঁটে বসেছে যেন বসার জায়গা নেই। কি প্রুফ করতে চায় এমন করে? পেছনে ছোট বোনগুলো থাকায় সে কিছু বলতেও পারছে না। রোজা ওর দিকে তাকাচ্ছে, ওরা এড়িয়ে যাচ্ছে বারবার। আদৃশ গাড়ি স্টার্ট দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল। বাড়াবাড়িটা পছন্দ হচ্ছে না। আমারও না। ভুগতে হবে এর জন্য। আপনাকে। রোজার অদ্ভুতপূর্ণ ব্যবহারটা আদৃশ মানতে পারল না। সারাটা পথ মুখটা থমথমে করে রাখলো সে। রোজা ওর দিকে একবার চোখ তুলে তাকালোও না। এক মনে বাইরের দৃশ্যগুলি অবলোকনে ব্যস্ত। ওর এই অবহেলা দেখে আদৃশের মাথায় রাগ চড়ল। অতি সন্তর্পণে বা হাতটা দিয়ে চেপে ধরল রোজার ডান হাত। আচমকা চমকে উঠে চোখ দুটো বড় বড় করে তাকালো রোজা। মুখ দিয়ে শব্দ বের করতে গিয়েও চুপ মেরে সিটের সাথে লেপ্টে রইল সে। পেছনে দুজন ঘুমে ঝুলছে। ঈশা বসে ফোনে স্ক্রল করছে। রোজার চক্ষু জোড়া ধপ করে জ্বলে উঠল। আদৃশ পরোয়া করলো না। এক মনের সামনে তাকিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করায় ব্যস্ত সে। রোজা হাত মোচড়াতে থাকলে আরো শক্ত করে ধরে রাখে সে। অগত্যা হাল ছেড়ে দিল রোজা। চোখ মুখ খিচে কয়েকটা ভয়ঙ্কর গালি ছুড়ল মনে মনে। গলায় কান্নার দলা পাক বেঁধে ঘুরতে তা লাগলো। দুফোঁটা জল গাল ছুঁয়ে আদৃশের হাতের উপর পড়তে সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। রোজা আর চোখে একবার দেখলো ওকে। লোকটার মতিগতি হাবভাবে বোঝাই যাচ্ছে সে কিছুতেই রোজার পিছু নিয়ে ছাড়বে না। এ কোন মুসিবতে পড়লো রোজা? দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শক্ত হয়ে বসে রইল রোজা। দুপাশের জঙ্গলাবৃত গাছপালা ছাড়িয়ে একসময় বাসায় এসে পৌঁছলো ওরা। গেটের সামনে গাড়ি এসে থামলে ঈশা নেহা ফিহাকে ডেকে দেয়। ওরাও নেমে যায়। রোজা তখনও নামে না, কারণ আদৃশ ওর হাত টেনে ধরে রেখেছে। নেহা একবার রোজাকে আসতে বলে বাড়ির ভেতরে ঢুকে যায়। ঈশা ফিহাও নিজেদের মধ্যে আলাপ করতে করতে চলে যায়। ওরা সবাই যেতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে। অনেক হয়েছে, আপনি কি এবার আমার হাতটা ছাড়বেন? আমার দিকে তাকাও। অন্যদিকে মুখ ফিরিয়ে রাখার মানে কি? রোজা অন্যদিকে দৃষ্টি রেখে জবাবে বলল। তাকাবো না। কেন? আপনার ব্যবহার আমার পছন্দ নেই। এই যে হুটহাট অভদ্রের মতো আমার হাত ধরেন, সেটাও আমার অপছন্দ। আমাকেও তোমার অপছন্দ? রোজা উত্তর দেয় না, কথা বাড়াতে চায় না। ওকে নিশ্চুপ থাকতে দেখে আদৃশের মেজাজটাই চটে যায়। আলতো করে এক টান দিতেই রোজা ওর দিকে ঝুঁকে আসেন। হিজাবটা সরে যায়। হতচকিত রোজা নিজেকে সামলিয়ে উঠে বসতেই আদৃশ ফু দিয়ে ওর মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দেয়। রোজা ওর বুকে জোরে একটা ধাক্কা মারে, কিন্তু তাতে খুব একটা সুবিধা হয় না। দুটো হাতে চলে যায় আদৃশের মুঠোর ভিতর। রোজা কটমট করে বলল। ছাড়ুন বলছি। আগে আমার দিকে তাকাও। কখনোই না। খুব বেশি তেজ তোমার, তাই না? আপনার যা মনে হয় তাই। আমাকে যেতে দিন। যেতে দেব, তার আগে আমার দিকে তাকাও। খ্যাপাটে গলায় বলল আদৃশ। রোজা বিরক্তির সর্বোচ্চ সীমানায় পৌঁছলো। আদৃশের ব্যবহার আর কথার মার পেঁচে তালগোল পাকিয়ে বাধ্য রোজা ওর দিকে তাকালো। তারপর নিভে যাওয়া কণ্ঠে বলল। এবার যেতে দিন। আমার চোখের দিকে তাকাও। এমনটা কথা ছিল না। তাকাতে বলেছেন, তাকিয়েছি। চোখের দিকে তাকাতে হবে কেন? আদৃশ গম্ভীর কণ্ঠে যুক্তি প্রদর্শন করলো, বলল। চোখের দিকে তাকালেই না আমার মনের কথা বুঝতে পারবে? আপনি আমাকে যেতে দিন। শুধু শুধু বিরক্ত করবেন না আমায়। আমি সব পছন্দ করি না। কেন? তোমার জন্যই অনুভূতি জন্মালো মনে। তুমি এত কঠিন কেন মেয়ে? আদৃশ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই সে চুপ করেই থাকলো। অস্বস্তিতে জমাট বেঁধে আছে মন মস্তিষ্ক। আদৃশের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা বহাল রাখলো, এবং এক পর্যায়ে যখন বেখেয়ালে আদৃশের থেকে ওর হাতটা আলগা হয়ে এলো, ঠিক তখনই নিজেকে ছাড়িয়ে দ্রুতপদে নামতে গেল রোজা। কিন্তু তখনকার মতোই ব্যর্থ হলো। রোষাগ্নির চক্ষুতে আগ্নেয়গিরির ন্যায় রক্তিম আভা দেখতে পেল আদৃশের চোখে। ফিনফিনে বাতাসে এবার হিজাব পুরোটাই সরে গেল রোজার। এলোমেলো কিছু চুল এসে পড়ল মুখের ওপর। এক টানে ওকে নিজের কাছে নিয়ে আসে আদৃশ।
শীতল চোখে ওকে এক পলক দেখে চুলগুলো সরিয়ে দেয়। রোজা ভোরকে গিয়ে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে। চারপাশে সবকিছু ঝাপসা হয়ে আসে যেন। লোকটা ওর এত কাছে, রোজা ভাবতেই পারে না কিছু। গলাতে স্পর্শ হয় আদৃশের উষ্ণ ঠোঁট জোড়া। রোজার শির দ্বারা বেশ স্রোত নেমে যায়। ঘেমে ওঠে সে। রোজা কম্পিত হাতে ওর মুখ চেপে ধরে বলে, এটা পাপ। কি করছেন আপনি? বোঝাপড়া করতে চাচ্ছি। কিসের বোঝাপড়া? আদৃশ ওর গালে নিজের ডান হাতটা রেখে সোজা হয়ে বসে। রোজা তখনও চোখ নামায়নি। বিস্ময় নিয়ে ওর কর্মকাণ্ড দেখে চলেছে। কিছুই বোধগম্য বা বিশ্বাস হচ্ছে না। ওকে বোঝানোর চেষ্টা করে আদৃশ বলল, শুনো মেয়ে, তুমি আমাকে এড়িয়ে চলে প্রতিনিয়ত বুকের ভেতর দহন ক্রিয়া সৃষ্টি করে যাচ্ছ। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজে কাজে মন বসাতে পারছি না তোমার জন্য। তোমাকে দেখার আগ অবধি আমার সব কিছু স্বাভাবিক ছিল। তোমাকে দেখার পর থেকেই সব অস্বাভাবিক হয়ে গেছে। তোমার সাথে দেখা না হলে আমার এই অসুখটা হতো না। তুমি কেন আমাদের বাড়িতে আসলে মেয়ে? কেন এলে তুমি? এলেই যখন মেনে নিতে পারছো না কেন তুমি আমাকে? আপনাদের বাড়িতে আসাটাই কি আমার অপরাধ? আপনাদের টাকায় খাচ্ছি, ঘুরছি, ফিরছি, এর মূল্য চান আপনি? তুমি যেমন আমাকে বুঝো না, আমার কথাগুলো বুঝো না কেন মেয়ে? রোজা গাড়ি থেকে নেমে পড়ল। আদৃশ আটকালো না। এবার রোজা রোষপূর্ণ কণ্ঠে বলল, আপনি কমপক্ষে আমার চেয়ে 7 বছরের বড়, তাই বড়র মর্যাদাটা বজায় রাখবেন ভাইয়া। আদৃশ চমকালো, থমকালো। রোজার মুখ থেকে ভাইয়া ডাকটি শোনার থেকে এক বোতল বিষ পান করে জীবন উৎসর্গ করা যেন স্বস্তির মনে হলো ওর। ততক্ষণে রোজার সদর দরজায় পৌঁছে গেছে। রোজাকে আর হাতের কাছে না পেয়ে আদৃশ গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। অতঃপর অনেকটা চেঁচিয়ে বলে উঠল, ভাইয়া ডাকার শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত থেকো মাই গার্ল। এত জ্বালাবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না। রোজার হাসি পেয়ে গেল অজান্তেই। পরক্ষণেই অতি কষ্টে হাসি চেপে ঢুকে পড়ল বাড়িতে। আদৃশ সেভাবেই দাঁড়িয়ে থেকে গম্ভীর চেহারা নিয়ে বাড়ি থেকে পা বাড়ালো। টেবিলে রাতে খাবার সাজানো হয়েছে। সবাই পেটে খিদে নিয়ে বসে আছে বাড়ির মুরব্বী দুজনের জন্য। উৎসব বাড়িতে নেই, বন্ধুদের কি একটা পার্টি আছে সেখানেই চলে গেছে। নিশিতা মাংসের বাটিটা এনে রাখতেই ইনায়েত সাহেব আর ইমতিয়াজ সাহেব চলে এলেন। মিতালি ঈশার প্লেটে তরকারি তুলে দিতে দিতে বলল, আদ্রিসা কোথায়? আসেনি? ফিয়াদ, তুই ওকে ডাকিসনি? আসছে। রোজা কথাটা গুরুত্ব দিল না, নিজের মতো খেয়ে চলেছে। ধপ করে পাশের চেয়ারটাতে কেউ বসতেই রোজা চমকে তাকালো। হতচকিত দৃষ্টিতে আদৃশের বাঁকা হাসিটা চোখে পড়তেই উৎকণ্ঠিত চোখ জোড়া সরিয়ে খাবারে মন দেওয়ার চেষ্টা করলো। আবারও ওর পাশেই কেন? রোজা মুখটা কালো করে খাচ্ছে। মিতালি আদৃশের খাবারটা প্লেটে দিতেই সে মুখ কুঁচকে বলল, সবজি পছন্দ না মা, তুলে নাও এটা। তো কি দেব? আদৃশ কিছু বলার আগেই রোজা সবজি নিল নিজের জন্য। অন্য কোনো দিকে ওর মনোযোগ নেই। কে খাচ্ছে না খাচ্ছে তাতেও পাত্তা দিচ্ছে না। রোজাকে সবজি নিতে দেখেই আদৃশ উৎফুল্ল গলায় বলল, সবজি দাও। শুনেই রোজা তাকালো। পুরো ঘটনাটা মস্তিষ্কে ধরা পড়তে ছোট ছোট রসিদ চোখে দেখলো। এত বজ্জাত কেন লোক হয়? আদৃশ ক্রূর হাসছে। রোজার রাগে গা জ্বলে গেল। তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিল। ওর বিরক্তিকর মুখশ্রীটা দেখে বেশ লাগলো আদৃশের। আজকাল প্রিয় মানুষটির সব কিছুই এত ভালো লাগে কেন ওর? খাওয়া শেষে ঘরে যাওয়ার সময় করিডোরে দেখা হয়ে গেল রোজার সঙ্গে। দ্রুত পদে সেই স্থান ত্যাগ করার প্রয়াসে যেতে নিলেই রোজার পথ আটকালো আদৃশ। রোজা কপালে ভাঁজ ফেলে তাকাতেই কঠোর গলায় সে বলল, আমার হৃদয়কে বশ করার অভিনব কৌশল প্রয়োগ করেছো তুমি। সেই হৃদয়কে পোড়াতে চাইলে তার দহনে তুমি নিজেই পড়ে যাবে মেয়ে। আমাকে যত এড়িয়ে যাবে, যত জ্বালাবে, তার চেয়ে বেশি তোমাকে জ্বালাবো আমি। মনে রেখো তুমি। এটুকু বলেই আদৃশ সেই স্থান ত্যাগ করলো। পেছনে রেখে গেল বিস্মিত হতবিহ্বল রোজা নামক মেয়েটিকে। প্রথম সেমিস্টারে এক্সাম শেষ হয়েছে আজ 1 সপ্তাহ। খুব বেশি ভালো না হলেও তেমন খারাপও হয়নি রোজার পরীক্ষা। তাতে বরং ও একটু স্বস্তিই পেল। আদৃশের গোয়ার্তুমি আর হুটহাট যাতনার কারণে ভালোভাবে প্রস্তুতি নিতেই পারেনি সে। নয়তো রেজাল্ট বেশ ভালো হতো ওর। একটা আফসোস থেকে গেল রোজার মনে। সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতেই হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠল। রাত জেগে পড়ার ফলস্বরূপ এই অসহ্যকর ব্যথা।
ফলে রোজার আজ ইউনিভার্সিটি যাওয়া হয়ে উঠল না। সারাক্ষণ রুমেই শুয়ে বসে কাটিয়ে দিল। এদিকে বেলা গড়াতেই ব্যস্ত হয়ে উঠল আদৃশের বাড়ির পরিবেশ। এক প্রকার তোড়জোড় আর হট্টগোল লেগে গেল যেন। মাথা যন্ত্রণা একটু কমতেই রোজা গোসল সেরে নিল। চুলের তোয়ালে জড়িয়ে চলে গেল বারান্দায়। রোদে বসে ভেজা চুলগুলো শুকিয়ে নিচ্ছিল সে। হঠাৎ বিপরীত দিকে চোখ পড়তেই আদৃশকে নজরে এলো ওর। বেলকনিতে বসে আছে সে। হাঁটু অব্দি ঢাকা একটা প্যান্ট আর খালি গায়ে দুপা চেয়ারের উপর তুলে নিউজ পেপার পড়ছে সে। দুপুরের প্রথম প্রহরের কড়া রোদ এসে পড়ছে ওর বেলকনির গাছগুলোতে। খ্যাপাটে হাওয়ায় ঝাপটায় চুল উড়ছে অবিরাম। কিছু চুল নাকে মুখেও এসে পড়ছে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই লোকটির। শক্ত সামর্থ্য পেটানো শরীর আদৃশের। খানিকটা লজ্জা পেল রোজা। ভ্রুকুচকে দৃষ্টি নামিয়ে নিল। দেয়াল ঘড়িটা চোখ বুলিয়ে দেখল বেলা প্রায় 1টা। এই সময় তো আদৃশের বাসায় থাকার কথা নয়। তাছাড়া আজ ছুটির দিনও না, তাহলে বাসায় কেন? আদৃশের রোজার রুমের বেলকনি মুখোমুখি, কিন্তু কয়েক গজ দূরে। এক বেলকনি থেকে অন্য বেলকনি সবকিছুই দেখা যায়। একটা সময় রোজাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে আদৃশ। আর মনে হয় দাঁড়িয়ে থাকা রোজা এটা ধরতে পেরেই এমন একটা ভান করে যেন আদৃশকে সে দেখতেই পায়নি। ধীরস্থিরভাবে চুপ করে রুমে আসার জন্য পা বাড়াসে। তখনই আদৃশ গমগমে ও স্বরে ওকে ডাক দেয়। এই যে, পালাচ্ছ কোথায়? রোজা শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। চেহারার কাঠিন্য ভাবটা বজায় রেখে থেমে থেমে বলে, কোথায় পালাচ্ছি? সত্যিই পালাচ্ছ না? উহু, একদমই নয়। তাহলে দাঁড়িয়ে থাকো। কেন দাঁড়িয়ে থাকবো? এখানে তো আমার কোনো কাজ নেই। আদৃশ হাতের নিউজ পেপারটা 4 ভাগ করে ভাঁজ করে রাখে কোলের উপর। তারপর বলল, তুমি আজ ভার্সিটিতে যাওনি? না, কোনো সমস্যা? আমার ইচ্ছে হয়েছে তাই যাইনি। এসব বিষয়ে প্রশ্ন করার কোনো মানে দেখছি না। আর হুটহাট এভাবে ডাকবেন না আমাকে। আপনি ছোট বাচ্চা নন, আর আমিও বাচ্চা নই যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই আমার সঙ্গে ব্যবহার করবেন। এটা অন্তত মাথায় রাখুন, আমার উপকার হবে। একটু ম্যানার্স শিখুন। আদৃশ থমথমে চেহারায় নিয়ে তাকায়। কিছু বলতে গেলেই রোজা অন্যদিকে দৃষ্টি দেয়। ইচ্ছে করেই আর বেলকনি থেকে যায় না, দাঁড়িয়ে থাকে। গুনগুন করে কবিতা আবৃত্তি করে। আদৃশও পলক সরায় না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোজার তেজ যেন বেড়েই চলেছে। কিছু গঙ্গা ফড়িং এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। নিষ্কর্মা অলস প্রহরের এই পরিবেশটা নীরবে নিভৃতে ঢেকে আছে। রোজার রেলিংয়ের দিকে একটু ঝুঁকে ভাঙা ছোট একটা কুঠুরির ফাঁক থেকে কি যেন একটা বের করে আনে। আদৃশ মনোযোগ দিয়ে পরখ করতে থাকে তার একান্ত ব্যক্তিগত পছন্দের রমণীটিকে। গালে হাত রেখে ভাবনার জগতে বিচরণ করে সে। জলজল করা নয়ন দুটো নিবদ্ধ থাকে রোজার উপর। কিছু মুহূর্ত পর রোজা সোজা হয়ে দাঁড়ায়। দু হাতের তালুতে ছোট্ট একটা চড়ুই পাখির ছানা আকুলি বিকুলি করছে রোজার হাতের চামড়ায়। আদৃশ অবাক হয়ে দেখে রোজার ঠোঁটের কোণের এক চিলতে হাসি। সামান্য একটা ছানা দেখে এত খুশি! কোনোদিন তো এত উৎফুল্লতা মেয়েটার চোখে মুখে দেখতে পায়নি সে। ফুলের উপর ওড়াউড়ি করা একটা কালচে বাদামি ছোপ ছোপওয়ালা একটা প্রজাপতি অকস্মাৎ রোজার গাল ছুঁয়ে কাঁধের উপর বসে পড়ে। বিস্মিত দৃষ্টিতে রোজা সেটা দেখে মুচকি হেসে ফেলে। চড়ুইয়ে ছানাটিকে আগের জায়গায় রেখে সে ঘরের ভেতর চলে আসে। ততক্ষণে প্রজাপতি জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেছে। রোজা ঘরে ঢুকে যাওয়ার পর আদৃশের ধ্যান ভাঙে। অদ্ভুত সুন্দর দৃশ্যটি দেখতে না পেয়ে মনে মনে রোজার উপর নারাজ হয় সে। পর মুহূর্তে সে উঠে দাঁড়ায়। নিজ ঘর যে অবস্থায় ছিল সেভাবেই বেরিয়ে চলে আসে রোজার ঘরে। নেহা ফিহা কেউ তখন রুমে ছিল না। রোজা ড্রেসিং টেবিলের সামনে বসে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছিল। ড্রেসিং টেবিলের আয়না দিয়ে নিজের পেছনে যখন আদৃশকে দেখতে পেল, ভয়ানক চমকে উঠল সে। দ্রুত গতিতে বিছানার উপর থেকে নিজের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ক্রুদ্ধ কণ্ঠে রোজা চেঁচিয়ে ওঠে, আপনি এখানে কি করছেন? আদৃশ রোজাকে রাখতে দেখে গম্ভীর গলায় বলে, ঘরে চলে আসলে কেন? আমি বারান্দায় বসে তোমাকে দেখছিলাম। আমি বলিনি দাঁড়িয়ে থাকতে? কোনো কথা শোনো না কেন তুমি? আচ্ছা বেয়াদব তো। রোজার চোখ পাকিয়ে তাকায়। কাটকাট গলায় সে হুকুম জারি করে, এক্ষুনি বেরিয়ে যান বলছি। আদৃশ শক্ত পক্ত কণ্ঠে জবাব দেয়, যাব না। বলে ধপ করে বিছানায় বসে পড়ে। রোজা মাথা ঘুরতে থাকে। কেউ এখন উপরতলায় নেই। এখন যদি কেউ এসে ওকে আর আদৃশকে একসাথে এক ঘরে দেখে ফেলে তাহলে কি হবে?
সবাই তো খারাপ ধারণা করবে। রোজা দুপাক এগিয়ে জ্বলন্ত চোখে তাকায় আদৃশের পানে, মুখ কালো করে কঠোর গলায় বলে, চলে যান বলছি। আপনি কিন্তু আমার ধৈর্যের সীমারেখা ভেঙে ফেলছেন। আমি বিচার দিতে বাধ্য হব খালুজান আর আপনার আব্বুর কাছে। আমি কি ভয় পাই নাকি? এই একটা কথা শুনেই রাগে তীর করে কাঁপতে থাকে রোজা। মাথা ক্রমশই গরম হয়ে উঠছে। এ বাসায় থাকার সিদ্ধান্ত নেওয়াটা যে কত বড় ভুল সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ওর জীবনের অন্যতম ভুলের মধ্যে অন্যতম ভুল হচ্ছে নেহাদের বাসায় থাকা। ভেবেছিল আদৃশকে ওয়ার্ন করার পরে ও ঠিক হয়ে যাবে সময়ের সাথে, কিন্তু লোকটার মধ্যে উন্নতির কোনো লক্ষণ তো দূর, ব্যবহারটা পর্যন্ত ঠিক করতে পারেনি। উল্টো আরো বেপরোয়া হয়ে উঠেছে। আচ্ছা, ভালোবাসা কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস? রোজার দিক থেকে ও তো কোনো ইঙ্গিতই দেয়নি আদৃশকে, তাহলে লোকটার পিছু ছাড়ছে না কেন? গ্রামে যদি ওর বাবা জানতে পারে তাহলে রোজাকে এক্ষুনি নিয়ে যাবে। তিনি তো এইসব প্রেম ভালোবাসা পছন্দই করেন না। আদৃশ কেন বুঝতে চাইছে না এইসব? রোজা হতাশ দৃষ্টিতে দীর্ঘশ্বাস ফেলতে চোখ পড়ল আদৃশের দিকে। পা থেকে মাথা পর্যন্ত দেখে হতভম্ব হয়ে গেল। মুখটা অল্প বিস্তর হা হয়ে গেল। এতক্ষণ পুরোপুরি খেয়ালই করেনি লোকটাকে। বারান্দায় যেভাবে বসেছিল সেভাবেই ওর ঘরে চলে এসেছে। রোজা হতবিহ্বল গলায় বলল, লজ্জা শরম সব বিকিয়ে দিয়েছেন নাকি? লজ্জা নেই বলে কি দুনিয়ার সবার মধ্য থেকে লজ্জা উঠে গেছে? আপনি মানুষ নাকি ভিন গ্রহের উজবুক এলিয়েন? বলেই বারান্দায় গিয়ে দরজা আটকে দিল। আদৃশ প্রথমে বোকার মতো বোঝার চেষ্টা করলো কথাটির মর্মার্থ। পরক্ষণে নিজে দিকে তাকিয়ে বুঝতে পারলো এই বিষয়টা মাথায় ছিল না। যেভাবে পেরেছে চলে এসেছে, কিন্তু বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবে না ও। নিজস্ব একটা প্রাইভেসি আছে। মুখ কালো করে উঠে বেরিয়ে যেতে যেতে সে উঁচু গলায় বলল, হবু বউয়ের কাছে এভাবে আসতে লজ্জা কিসের? আমি তো মেয়ে না। রোজা বেলকনির দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন লোকটা যাবে, কিন্তু আদৃশের মুখ থেকে হবু বউ ডাকটি শুনে অজানা কারণেই কান গরম হয়ে উঠল রোজার। হাত পা শিরশির করে উঠল। দরজাটা সামনে ফাঁক করে নিষ্পলক দৃষ্টিতে বেহায়া লোকটার যাওয়ার পানে তাকিয়ে বিড় করে বলল, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আমার পিছু ছাড়ুন। নিচে নেমে আসতেই রোজা অবাক হয়ে যায়। পুরো ড্রয়িং রুমের চেহারাটাই যেন পাল্টে গেছে। সোফা সেট, টি টেবিল, ফ্লাওয়ার ভাস, টিভি সব কিছুর জায়গা পরিবর্তন হয়েছে। নতুন কার্পেট বিছানো হয়েছে। একপাশের দেয়ালের রংটাও বদলানো হয়েছে। বুয়া ফ্লোর মুছছে। সামনে কাউকে দেখতে না পেয়ে রোজা বুয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করে, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে আন্টি? না গো, সবকিছু অন্যরকম লাগছে। হঠাৎ এত পরিবর্তন? আমাকে নেহারে আইজ দেখতে আইব পাত্রপক্ষ। কি বলছেন? হুট করি নাকি? পাত্রপক্ষ হঠাৎ আইজ সকালে ফোন কইরা কইছে নেহারে দেখতে আইব। বাড়ির কেউই জানতো না। তো পাত্রের কি কাজ পড়ে গেছে, হের লাইগা 6 মাসের লাগে না দেশের বাইরে যাইব। এখন তাড়াতাড়ি কইরে সব করতে চাই, যদি নেহারে পছন্দ হয় আর কি। ও, কিন্তু আমাকে কেউ জানালো না কেন? আপনার শরীরটা ভালো না দেখা ভাবি আপনারে ডাকতে মানা করছে, তাই কেউ বলে নাই। নেহাপু কোথায়? ঈশাদের বাসে লইয়া গেছে। কেন? ও তো রাজি না এখন বিয়া টিয়া করতে। ছোট আপা আইসা নিয়ে গেছে ওরে বোঝানোর জন্য, লইয়া আইব একটু পরেই। ছোট আপাকে? ঈশার মা, তোমার লগে মনে হয় এখনো দেখা সাক্ষাৎ হয় নাই। হুম, আচ্ছা। আন্টি কোথায়? রান্না ঘরে। রোজা সেই দিকেই পা বাড়ায়। মিতালি রান্নায় ব্যস্ত। নিশিতা আন্টি অন্য আরেক বুয়াকে সঙ্গে নিয়ে কুটনো কাটছে। রোজাকে দেখেই তিনি ব্যস্ত গলায় জিজ্ঞেস করলেন, নিচে নেমে এলি কেন? ব্যথা কমেছে? কমেছে। ব্যস্ত হয়েও না। আজ নাকি নেহাপুকে দেখতে আসবে। হুট করে আদ্রিস এসে জানালো পাত্রপক্ষ আজই আসতে চায়। পছন্দ হলে আজই এঙ্গেজমেন্ট করে রাখতে চায়। এত ফাস্ট? খোঁজখবর নিয়েছো তো? এর আগের লোকটার তো। সব খোঁজ খবর নিয়েই দেখাদেখির পর্ব ঠিক হয়েছে মেয়ে, আর কোনো ভুল নেই। পরিবারের লোকজন যথেষ্ট অমায়িক, বেশি না হলেও আমাদের মতো অবস্থা সম্পন্ন। ছেলেটাও ভালো, নম্র, ভদ্র। তাছাড়া আমার ছেলে নিজে খোঁজ নিয়েছে বলে কথা, বোনকে তো যাত্রার হাতে তুলে দেবে না। নিশিতা জায়ের কথার সাথে তাল মিলিয়ে বলল, ঠিক বলেছো বড় ভাবি, এর জন্য তো আমি এত নিশ্চিন্ত। সবকিছু আল্লাহর রহমতে ভালোভাবে মিটলেই হয়। রোজা বুঝতে পারলো আদৃশ বাসায় কেন আজ। ঘটকের দায়িত্ব নিয়েছে নাকি? আর নিলেই বা ক্ষতি কি? রোজা ওর ব্যাপারে ভাবছে কেন? রান্নাঘর থেকে বেরিয়ে আসে সে। বাসায় কেউই নেই বিধায় নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো।
সিঁড়ি দিয়ে আদ্রিস নাম ছিল তখন। রোজাকে দেখেই বলল, আমাদের বিয়েটাও অতি শীঘ্রই হবে। কখনোই হবে না। হতে বাধ্য। বললেই হলো। আমি রাজি না থাকলে আপনার সাধ্য কি আমায় বিয়ে করার? সেটা তো সময় বলে দেবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ড্রয়িং রুমের সোফায় বসে আছে পাত্রপক্ষের পরিবার। বেশ আলাপ আলোচনা চলছে এবং রসিকতাও চলছে ইনায়েত সাহেব এবং ইমতিয়াজ সাহেবের সাথে। আদ্রিস, মিতালি, নিশিতা ওরাও আছে। মেয়েরা সবাই একপাশে নেহাকে ঘিরে দাঁড়িয়ে আছে। নানা প্রকার মিষ্টান্ন এবং বিভিন্ন ফল ফলাদি আর মুখরোচক নাস্তা সাজানো টি টেবিলের উপর। নেহাকে উজ্জ্বল রঙের একটি জামদানি শাড়ি পরানো হয়েছে। পাত্র পাত্রীকে দুই পরিবারের সবারই পছন্দ হয়েছে এবং আগে থেকেই সব খোঁজখবর নেওয়া হয়ে গিয়েছে বলে এঙ্গেজমেন্ট করে রাখবে কিনা তারই আলাপ আলোচনা চলছে। বাবা, মা, চাচা, চাচি সবাই এই সম্পর্কে খুশি এবং রাজি বলে ফুপুর কথা মেনে নিয়েও নিজেও একবার পাত্রের সঙ্গে আলাদা করে কথা বলতে রাজি হলো নেহা। পাত্রের নাম রিজভি, আদ্রিসের পরিচিত এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। রিজভি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করে। ওর চিন্তাধারা, স্বভাব, আচার আচরণ বেশ ভালোই লাগলো নেহার, তাই বিয়েতে আর অমত করলো না সে। এক পর্যায়ে রিজভির সাথে আলাদা করে কথা বলতে দেওয়া হলো নেহাকে। বেশ সময় নিয়ে দুজন কথা বলার পরে নেহা তার 3 বোনকে জিজ্ঞেস করলো, তোদের কি মনে হয় বিয়েতে রাজি হয়ে যাওয়াটাই ঠিক? তোমার পাশে মানাবে ওনাকে। দ্বিমত করার কারণ দেখতে পাচ্ছি না। রোজা, তুই কিছু বল। পারফেক্ট জুটি নেহাপু। এই বিয়ে তো অমত করা মানে পীরের টুকরো রিজেক্ট করা। তাছাড়া বাড়ির সবাই যেখানে মত দিয়েছে সেখানে ভয়টাই বা দ্বিধা করো না। ওদের উপর পূর্ণ আস্থা থাকা উচিত। ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল। নেহা আলতো হাসলো। ওরা 4 জন যখন পাত্রকে নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত, ঠিক সে সময় দরজার ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলেন ঈশার মা, অর্থাৎ আদ্রিসের ফুপু সুহানা শেখ। ঘরে কারো অস্তিত্ব টের পেতেই ওরা চুপ করে সোজা হয়ে দাঁড়ালো। সুহানা শেখের ঠোঁটের কোণে এক টুকরো হাসি। মনে হচ্ছে ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হওয়ায় বেজায় খুশি তিনি। আদ্রিস আর নেহাকে তিনি অন্যদের তুলনায় একটু বেশিই ভালোবাসেন, তাই ওদের ওপর তার যেন একটু বেশিই দাবি। নেহাকে জড়িয়ে ধরে তিনি নিজের উৎফুল্লতা প্রকাশ করলেন। খুশি খুশি গলায় তিনি জিজ্ঞেস করলেন, অবশেষে আমার মেয়েটারও বিয়ে হবে। নেহা লজ্জা পেল, মাথা নিচু করে নরম স্বরে বলল, ফুপি, এখনো কিন্তু বিয়েটা হয়নি। হয়নি তাতে কি হবে? তো কথা বলতে বলতে সুহানা শেখের নজর পড়ল খানিক দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ওপর। অদ্ভুত মায়ায় ঘেরা টকটকে ফর্সা গায়ের রং মেয়েটির। মেয়েটার সঙ্গে তার চোখাচোখি হতেই রোজা সৌজন্যতামূলক একটা হাসি দিল। রোজার সঙ্গে এর আগে পরিচয় হয়নি সুহানার। ইদানিং এই বাসায় খুব কমই আসেন তিনি। নিজের সংসার সামলে দিন শেষে অসুস্থ হয়ে পড়ে। কোথাও একটা যাওয়া হয় না তার। ভাইদের বাড়ি কাছে বলে মাঝে মধ্যে আসা যাওয়া হয়, কিন্তু গত কয়েক মাসে এতটাই ব্যস্ত আর অসুস্থ ছিলেন যে এ মুখে আর হতেই পারেননি, যার ফলে রোজা নামক মেয়েটির সঙ্গে তার কোনো পরিচয় নেই। তবে ঈশার মুখে অনেকবার রোজার নাম শুনে প্রথম দেখাতেই তিনি রোজাকে চিনে ফেলেছেন। মুহূর্তে ভ্রু কুঁচকে এলো তার। থমথমে মুখে ফিহাকে জিজ্ঞেস করলেন, এটা কি তোর খালার মেয়েটা নাকি? ওর নামই রোজা। সুহানা আগের মতোই মুখভঙ্গি করে বললেন, দেখেই চিনতে পেরেছি। আমার মেয়ে ঈশা তো ওর প্রশংসায় পঞ্চমুখ। সারাদিনই রোজা নামটা ওর ঠোঁটের আগায় থাকে। রোজা এটা করেছে, ওটা করেছে, রান্না ভালো, দেখতে সুন্দরী, পড়াশোনার দিক দিয়েও পিছিয়ে নেই। এসব গল্পই আমার জানা। সুহানা শেখের কথা শুনে রোজা অস্বস্তিতে পড়ে গেল। ঈশার হাসি হাসি চেহারাটাও কেমন মিলিয়ে গেল। নেহা হেসে বলল, আমাদের রোজা সব দিক দিয়েই ফার্স্ট, সোনার টুকরো মেয়ে। সুহানা শেখ হাসলেন না। রোজা গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করলো, ভালো আছেন আন্টি? সুহানা শেখ ভার গলায় উত্তর দিলেন, হ্যাঁ, ভালোই আছি। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো তো থাকবেই, প্রথম প্রথম শহরে আসছো না। রোজা নিবল। সুহানা শেখের কথাবার্তা শুনে মনে হচ্ছে ওকে খুব একটা পছন্দ করেননি তিনি। তার কথার প্রত্যুত্তরে রোজা কোনো শব্দ ব্যয় করলো না। কাজের বুয়া এসে জানালো নেহাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বলেছে ইনায়েত সাহেব। ফিহা আর ঈশা ওকে নিয়ে গেল। রোজা বেরোতে নিলেই পেছন থেকে সুহানা শেখ ডাকলেন। রোজা ঘাড় ঘুরিয়ে ইতস্তত করে জিজ্ঞেস করলো, কিছু দরকার আন্টি? সুহানা শেখ রুক্ষ স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? না মানে নিচে যাচ্ছিলাম আন্টি। আপনার কিছু লাগবে? আমার কিছু প্রয়োজন নেই। বাড়িটা তো তোমার না, আমারই।
কিছু দরকার হলে আমি নিজেই নিতে পারবো। আমি তাহলে যাই। না, তুমি নিচে যাবে না, পরে দেখা যাবে হিতে বিপরীত হয়েছে। মানে? সুহানা শেখের ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি। সেভাবে মাথা নেড়ে তিনি ওকে আগা গোড়া পরক করে কঠোর গলায় বললেন, এমন একটা ভান করছো যেন কিছু বুঝতে পারছো না। নেহার আগের বিয়েটা তো অনেকটা তোমার কারণে ভেঙেছে। তুমি দেখতে যা সুন্দরী, রূপ দিয়েই তো সবাইকে বশ করে ফেলো। এখন তোমাকে দেখলে পাত্রপক্ষ যদি তোমাকে পছন্দ করে ফেলে, আমাদের নেহাটার কি হবে? তাই বলছি তুমি কোথাও যাবে না, এখানে চুপ করে বসো। রোজার জন্য নেহার বিয়ে ভেঙেছিল? কি বলছেন সুহানা শেখ? সাখাওয়াত লোকটা যে প্রথম থেকে বিয়েতে রাজি ছিল না, সেটা কি উনি জানেন না? রোজা তার ভুলটা ভাঙার জন্য কিছু বলতে উদ্যত হতেই সুহানা শেখ হাত উঠিয়ে ওকে থামিয়ে দিলেন। তারপর ব্যতিব্যস্ত হয়ে নিচে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। রোজা ভদ্রতার সূচক দরজা থেকে সরে দাঁড়ালো। ওর বিস্মিত দৃষ্টি জোড়ায় হাজারো প্রশ্ন। সুহানা শেখ ওর সামনে এসে দাঁড়ালেন, গলা খাকারি দিয়ে বললেন, তোমার জন্ম তো গ্রামে, তাই না? সবার চোখে গ্রামের মেয়েরা সহজ সরল হয়, কিন্তু মোটেও তা নয়। ওরা এক একটা চিজ হয়, নিজের স্বার্থ পূরণ করা ছাড়া ওরা কারোর ভালো চায় না। তুমি আমার ভাইয়ের বাড়িতে পড়তে আসছো, থাকতে আসছো, তাতে আমার সমস্যা নেই, কিন্তু তোমার কারণে আমার ভাইয়ের ছেলে মেয়ের ক্ষতি হবে সেটা তো আমি মেনে নেব না। আর শোনো, রূপ দিয়ে মানুষকে সাময়িক সময়ের জন্য বশ করতে পারলেও সারা জীবন তা পারবে না। আমার আদৃশকে নাকি ইতোমধ্যেই নিজের আয়ত্তে নিয়ে নিয়েছো। ভালোই ভালো এসব বন্ধ করো, নয়তো কি হবে তোমার সাথে চিন্তাও করতে পারবে না। সোনা হয়ে হীরের টুকরোর দিকে হাত বাড়াতে যেও না। বলেই শাড়ির আঁচল পিঠের উপর টেনে নিচে চলে গেলেন তিনি। রোজা অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেছে। দরজাটা কোনো মতে বন্ধ করে বিছানায় এসে টপ করে বসে পড়ল। ঘোরটা যেন এখনো কাটছে না। সুহানা শেখ এসব কি বলে গেলেন ওকে? নেহার বিয়ে ওর জন্য ভেঙেছে? গ্রামের মেয়েরা চিজ আর স্বার্থপর হয়, রূপ দিয়ে বশ করে সবাইকে। রোজা আত্রিশকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, মানে কি এসবের? ও তো কখনো আত্রিশকে সুযোগই দেয়নি, আর এই মহিলা সব দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিল। আর আদৃশ যে ওর প্রতি দুর্বল, এটা উনি কিভাবে জানলো? ও তো কাউকে বলেইনি। সোহরা শেখের সাথে ওর তো আজ প্রথম দেখা। তাহলে কি আদৃশ নিজেই বলেছে? রোজা যে ওর প্রস্তাবে রাজি হচ্ছে না, সেজন্য প্রতিশোধ নিচ্ছে, সবার কাছে ওকে খারাপ প্রমাণ করতে চায়। নিঃশ্বাস বন্ধ হয়ে চোখ ছাপিয়ে জল বেরিয়ে এলো রোজার। নিকষ কৃষ্ণ অন্ধকারের ঢাকার শুল্ক পক্ষের রজনী। হিম করা ঠান্ডা দোদুলমান হাওয়ায় বৃক্ষরাজি শন শন শব্দ তুলে বইছে। ফুলগন্ধি সুমিষ্ট বাতাসের চারদিক ভরে উঠেছে। অর্ধ বাঁকা এক ফালি চাঁদ চলছে আকাশের ঠিক মধ্যস্থানে। দু একটি তারা দুটি ছড়াচ্ছে নিজেদের মতো করেই। নেহার এঙ্গেজমেন্ট শেষ হয়েছে অনেকক্ষণ, পাত্রপক্ষের লোকজন এখনো বিদায় হয়নি। সারাদিন মেহমানদারি করতে করতে উৎসের অবস্থা নাজেহাল। তার উপর বিকেলের দরকারি একটা কাজে বেরিয়ে বাইক অ্যাক্সিডেন্টে পায়ের পাতায় বেশ জখম হয়েছে ওর। প্রাথমিক চিকিৎসা নিলেও বাসায় ফিরে আর কাউকে কিছু জানায়নি। ঘর ভরা মেহমানদের রেখে নয়তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে যেত। বোনের এঙ্গেজমেন্টের আনন্দটা নষ্ট করতে চায়নি। ঘণ্টাখানিক ধরে রোজাকে দেখতে না পেয়ে চুপিসারে দোতলায় চলে আসে উৎস। রোজার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এটা দেখে সে ডিস্টার্ব করেনি, নিজের ঘরেই ফিরে যায়। কিন্তু মনটা খচখচ করতে থাকে। খানিক বাদেই আবারও ফিরে আসে রোজার ঘরের সামনে। দু একবার নক করতে ধীর পায়ে হেঁটে দরজা খুলে দেয় রোজা। উচ্চ অনুমতি নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে হেসে, কিরে রেজুনা, সবাই নিচে আনন্দ করছে আর তুই উপরে একলা ঘরে বসে বসে মশা মারিস নাকি? কিন্তু ঘরে ঢুকেই মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল উৎসের। ব্যাগপত্র গোছগাছ করে বইপত্র গুছিয়ে সম্পূর্ণ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে রোজা। ওর চোখ ফোলা, রক্তিম আভা ছেয়ে আছে চেহারায়, নাকের ডগাল টকটকে লাল। এক কথায় বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। বোঝাই যাচ্ছে মেয়েটা এতক্ষণ কেঁদেছে। কিন্তু কি এমন হলো যে রোজা কাঁদছে? উৎসব ব্যথাযুক্ত পানি নিষ্প্রভ কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে রেজুনা, তোর এই অবস্থা কেন? এত রাতে ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? রোজা শান্ত ভাঙা গলায় জবাব দিল, আমি এক্ষুনি বাড়ি ফিরে যেতে চাই ভাইয়া, দয়া করে তুমি আমাকে নিয়ে যাবে। এত রাতে? এত রাতেই। কিন্তু কি হয়েছে?
তোকে কি কেউ কিছু বলেছে? কি বলেছে বল, আমি এক্ষুনি তাকে শাস্তি দেব। বল না রেজনা। আমি আর এক মুহূর্ত এই পাশে থাকতে চাই না ভাইয়া, আমাকে গ্রামে দিয়ে আসো। আর যদি না যেতে পারো তো আমি একাই যেতে পারবো। উৎস হতভম্ব হয়ে গেল। হলোটা কি ওর বোনটার? এমন করছে কেন রোজানু? ওর মতো শান্তশিষ্ট মেয়ের এরকম বিধ্বংসী রূপ তো কখনোই দেখেনি। বাড়ির লোকজন কি ওকে কিছু বলেছে? উচ্চ চিন্তাযুক্ত হয়ে ওর বোনের রক্তিম চেহারা থেকে তাকিয়ে বোঝার চেষ্টা করে ওর মনোভাব। নিশুতি রাত, অন্ধকার গ্রাস করেছে পৃথিবী লোক। সুমিষ্ট ফুলের স্বরূপ বাতাসে ভাসছে। চারদিকটা অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। সে মায়া ঘেরা মায়াপুরী রাজকোটের যদি মন খারাপ থাকে, তাহলে পানি প্রার্থী প্রজারা কি করবে? রাজকন্যা যদি নিজ থেকে তার সমস্যার কথাগুলো না জানায়, তাহলে চুপ করে বসে থাকা ছাড়া আর কি উপায় তাদের? উৎসেরও হয়েছে সেই দশা। করুণ চোখ মুখ করে সে বসে আছে বিছানার সাথে লাগোয়া ডিভানের উপর, আর বিধ্বস্ত রোজে বসে আছে বিছানার কোণে। চোখে মুখে অপমানের ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠলেও উৎসের জহুরি চোখ আজ হাজার চেষ্টা করেও কিছুই ধরতে পারল না। নিজের আপন দু বোনের পর সব থেকে প্রিয় এবং আদরের বোনটি হলো রোজা। রোজাকে সে এতটাই স্নেহ করে যতটা একজন ভাই তার বোনটিকে করে থাকে। আধ ঘন্টা যাবত জিজ্ঞাসাবাদ করার পরেও রোজার মুখ থেকে কোনো কারণ উদ্ঘাটন করতে পারেনি। যেন বলবে না বলে পণ করেছে সে, এবং এই সিদ্ধান্তে রোজা অটল। উৎস এবার ধৈর্যহীন কণ্ঠে বলল,